অনন্যা করণের লেখা ছোট গল্প ছন্দপতন। হসপিটালের বেডে অর্ধেক অচৈতন্য অবস্থায় নীলের কানে আসে ওর মায়ের নিচু কাঁপা গলায় বলা কিছু কথা। কি করে বোঝাবো মেয়েটাকে যে ও আর কখনো নাচতে পারবে না? ছোট্ট থেকে নাচই ছিল যার ভালোবাসা। তাকে হঠাৎ করে সারা জীবনের জন্য নাচ ছেড়ে দিতে বলবো কি করে বলো? তারপর আবার এইটুকুই কানে এসেছিল নীলের। আবার জ্ঞানশূন্য হয়ে পড়ে নীল ওরফে নীলাক্ষী। জনপ্রিয় নৃত্যশিল্পীদের তালিকায় নিজের নামটা নিজ যোগ্যতাতেই লিপিবদ্ধ করে নীলাক্ষী, মাত্র 20 বছর বয়সে। এখন যদিও ও 28-এ পা দিল, আর হবে নাই বা কেন? মাত্র 3 বছর বয়স থেকেই কলকাতার বড় বড় শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের কাছে তালিম নেয় সে। তার উপর নীলের মা অর্থাৎ শ্রীমতী ইরাবতী মুখার্জি রবীন্দ্রভারতী নৃত্য বিভাগের অধ্যক্ষা। উত্তর কলকাতায় নীল তার মায়ের সাথে থাকে। নীলের বাবা ওদের সাথে থাকেন না। নীল তখন ক্লাস 5। ওর মা বাবা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। না, আইনিভাবে হয়তো বিচ্ছেদ নেননি ওনারা, তবুও মনি যেখানে বিচ্ছিন্ন, সামান্য কাগজ আর কী বা করবে। কিন্তু নীলের মা কখনই মেয়েকে তার বাবার বিপক্ষে দাঁড় করাননি। এমনকি মেয়েকে সমাজে যাতে বাবা মায়ের আলাদা পদবি নিয়ে লজ্জায় পড়তে না হয়, তার জন্য মুখার্জি পদবি ব্যবহার করেন ইরাবতী দেবী। ছোট থেকে বরাবর এটাই শুনে এসেছে নীল, যে ওর বাবার কাজে বাধা হয় আলাদা থাকেন। বড় হয়ে আসল ব্যাপারটা বুঝলেও কখনো অভিযোগ করেনি নীল, কারণ ওর মা বাবা বিচ্ছিন্ন থাকলেও নীল দুজনের চোখেরই মণি। নীল বিনা বাধায় এবারই ও বাড়ি যেতে পারত। নীলের বাবা ডক্টর অভিরূপ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যক্ষ। নীল ছোট থেকেই মায়ের মতো হতে চেয়েছে, আর ওর মা মেয়েকে নিজের থেকেও বড় নৃত্যশিল্পী করতে চেয়েছেন। নীল আর ওর মা একে অপরের বন্ধুই বলা যেতে পারে। 29শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। নন্দনে এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে অন্যতম নৃত্যশিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন নীলাক্ষী মুখার্জি অর্থাৎ নীল। দর্শকের প্রথম সারির আসনে বসে ইরাবতী দেবী অর্থাৎ নীলের মা, অভিরূপবাবু অর্থাৎ নীলের বাবা, আর সৌনক নীলের বাগদত্ত। 5 বছরের ভালোবাসার সম্পর্ক শুভ পরিণয় পেতে চলেছে এই বৈশাখে। সৌনক ইনকাম ট্যাক্স অফিসার। এমনই এক অনুষ্ঠানে নীলের সাথে ওর প্রথম আলাপ। তারপর থেকেই নীলের সমস্ত অনুষ্ঠানে সৌনকই অভিভাবক হয়ে যায়। নীলকে ঠিক সময় মতো অনুষ্ঠানে নিয়ে যাওয়া, দর্শকের আসনে বসে নীলের পারফরমেন্স দেখা, আবার বাড়ি অবধি ছেড়ে দেওয়া, সমস্ত দায়িত্বই অলিখিতভাবে নিয়ে নিয়েছিল সৌনক। মেয়ের পছন্দের খবর জানতে পেরে ইরাবতী দেবী নিজে যান সৌনকের বাড়ি, এবং সবার সম্মতিও থাকে এই সম্পর্কে। অপেক্ষা থাকে শুধু পাত্রপাত্রীর সময়ের, অর্থাৎ নীল চেয়েছিল নিজেকে নৃত্য জগতে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে, আর সৌনকও নীলের ইচ্ছেকে সম্মতি দিয়ে বলেছিল নীলের মাকে, সময় তো চলে যাচ্ছে না কাকিমা, ভালোবেসেছি যখন বিয়ে ওকেই করব। ও যখন একটু সময় চাইছে, আপত্তি কোথায়? আমি তো আছি, কয়েক বছর পরেই না হয় হবে। তারপর 3 বছর কেটে গেল। এই বছর নীল বিয়েতে রাজি হয়েছে। কার্ড ছাপানো, শাড়ি গহনা কেনাকাটা সমস্ত নীলের মা একা হাতে সামলাচ্ছিলেন। নীলের বাবা অবশ্য মেয়ের বিয়ে উপলক্ষে ওদের সাথেই থাকছেন আগের মাস থেকে। গত মাসে নীলের আশীর্বাদের অনুষ্ঠান ছিল কি না, কিন্তু রেজিস্ট্রি আর সোশ্যাল ম্যারেজ একই সাথে 4 মেতে স্থির হয়েছে। নীলের বিয়ে যে ওর মা বাবাকে কাছাকাছি এনেছে, তাতে ও ভারী খুশি ছিল। 29শে এপ্রিল সকালে মায়ের বারণ শুনে নীল আদুরে গলায় মায়ের গলা জড়িয়ে বলে, বিয়ের আগে এই শেষ পারফরমেন্স মা, প্লিজ না করো না, পরে তো আর সেভাবে হয়ে উঠবে না বলো। সৌনকের মা তো বলেইছেন বিয়ের পর আর নয়। আর সত্যি এত সময় হবে না মা, তো এইবার করে নিতে দাও না মা। আশীর্বাদ অনুষ্ঠান হয়ে গেছে নীল, এখন বেরোনো ঠিক নয়, একটু বোঝ। আমি কখনো না বলি কি তোকে বল? একটু রেগেই বললেন ইরাবতী দেবী। কি হবে মা, সৌনক যাবে তো? নীল, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো না মা।
তুই যে বিয়েটা করছিস জোর করে নয় তো? নাচ তুই ভালোবাসিস, কিন্তু ও বাড়ির কথায় ছেড়ে দিবি? পছন্দ তুই করেছিস, তাই কিছু বলার তো নেই আমার। মা, তুমি অহেতুক চিন্তা করছো। সৌনকও আমায় ভালোবাসে মা, আর একটু সময় দিলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর নাচ ছাড়বো কখন বললাম? হয়তো এখন যেমন অনেক প্রোগ্রাম করি তা হবে না, এই যা। কিন্তু সৌনক পাশে থাকলে ওইটুকু দুঃখ আমি ম্যানেজ করে নেব মা। তুই যা ভালো বুঝিস, তোর ভালো থাকাটাই বড় আমার কাছে নীল। জানি মা। আচ্ছা ঠিক আছে, শোনো না মা, তুমিও আজ চলো না আমার সাথে। কতদিন যাও না তুমি আমার প্রোগ্রাম দেখতে। চলো আমার সাথে, দেখবে চিন্তা হবে না। আর আমি কি বাদ নীল? দরজার কাছ থেকে নীলের বাবা বলে ওঠেন। বাপি, তুমি কখন এলে? বলে নীল দরজা খুলে বাবার হাত ধরে ঘরের মধ্যে আনে। এই ঘরে অনেকগুলো দিন কাটিয়েছেন তিনি বিয়ের পর। বিয়ের পর এই বাড়িটা উপহার হিসেবে দিয়েছিলেন ইরাকে, অর্থাৎ নীলের মাকে। এই বাড়ি ছেড়ে নীলের মা অন্য কোথাও থাকতে চাননি, তাই বিচ্ছেদের পর নীলের বাবাই অন্যত্র চলে যান। তোমরা দুজন আজ একসাথে চলো না বাপি, প্লিজ। বিয়ের পর তো আর আবদার করব না, এইবারই শেষবার। প্লিজ প্লিজ প্লিজ। মেয়ের অনুরোধ না রেখে পারলেন না ওনারা, কিন্তু ভাবেননি এইবারই শেষবার নীলকে স্টেজ পারফর্ম করতে দেখবেন। সৌনক সময় মতো এসে সবাইকে নিজের গাড়িতে করে নিয়ে যায়। সন্ধে 7টা। নীলের নাম অ্যানাউন্স হয়েছে। নাচের পোশাকে সুন্দর ভঙ্গিমায় এসে স্টেজের মাঝে দাঁড়িয়ে নীল আজও খুবই খুশি। এতদিনের আশা ওর মা বাবাকে একসাথে সামনের আসনে পাচ্ছে দেখতে। আর সাথে সৌনক, ওর ভবিষ্যৎ জীবনের সেরা পারফরমেন্স দিতে চাই ও। মিউজিকের সাথে সাথে ওর অপূর্ব নৃত্যশৈলীর সূচনা। নীলের বাবা দর্শকের আসনে বসে ইরাবতীর দিকে মুখটি ঘুরিয়ে বলেন, আজ তোমার স্টেজ পারফরমেন্সের কথা মনে পড়ছে ইরা। তোমার চোখ, শরীরী ভাষা, নৃত্যের অপূর্ব ভঙ্গি, যেন মনে হচ্ছে সেই 25 বছরের ইরা সামনে স্টেজে। ও সম্পূর্ণ তোমার মতোই হয়েছে ইরা। ওকে আমি আমার থেকেও বড় করতে চেয়েছি অভিরূপ, আর এই শিক্ষাই দিয়েছি, কোনো অবস্থাতেই যেন ও আমার মতো একাকিত্বের জীবন বেছে না নেয়। না ইরা, দোষ আমারই ছিল, তোমার পাশে থাকা আমার উচিত ছিল। নীলের বাবার সঠিক দায়িত্বগুলো তো আমি এড়িয়ে গেছি। নিজের কাজ, ইউনিভার্সিটির দায়িত্ব, আজ এ দেশ কাল ও দেশ কনফারেন্স, আমি দিশাহারা হয়ে পড়েছিলাম। নীলের জন্ম হলো, আর দায়িত্ব। নীলের জন্মের পর 10 বছর তাও মানিয়েছিলাম, কিন্তু রোজ ঝগড়া, অশান্তি। কে কোন দায়িত্ব পালন করছে তার হিসেব নীতিয়ার দিতে আমি মানসিকভাবেই দূরে সরে যাচ্ছিলাম, ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই সেদিন যখন তুমি বলে দিলে দায়িত্ব পালন করবেই না তো একসাথে থাকার কি মানে, কথাটা খুব আঘাত করেছিল ইরা। কি জানো তো, একসাথে থাকলে কখনো কারো উপস্থিতি অনুভব করা যায় না, কিন্তু দূরে গিয়ে অনুপস্থিতিটাও অনুভব করা যায় খুব। আমি তখন রাগের মাথায় চলে গিয়ে ইউনিভার্সিটির কোয়ার্টারে থাকা শুরু করলেও ইরা প্রতি মুহূর্তে তোমার না থাকাটা আমায় বিঁধেছে। কিন্তু ওই আত্মসম্মান, তাই আসতে পারিনি। আজ নীলের বিয়ে, তাই নীলের আবদারে তোমার বাড়িতে এলাম। আমাদের দিন শেষ হয়েছে অভিরূপ। নীলের জীবনে যেন আমাদের মতো বিচ্ছিন্ন হওয়ার মানসিকতা কখনো না জন্মায়, এই প্রার্থনা করি। হবে না ইরা, সৌনক আর নীল ভালোবাসে একে অপরকে, ওরা এক হয়েই থাকবে। বলে নীলের পারফরমেন্সে মনোযোগ দেন। কিন্তু হঠাৎ যেন মনে হচ্ছে নীলের ছন্দপতন ঘটছে। হাতে জোর নেই, কেমন যেন স্বতঃস্ফূর্ততা হারিয়ে গেছে নাচের মধ্যে। আর তার কিছুক্ষণ পরেই সেই দুর্ঘটনা। নীল স্টেজে জ্ঞান হারিয়ে ফেলে। দর্শকের আসনে থাকা সবাই অবাক। অনুষ্ঠানের আয়োজক কর্মীরা ছুটে আসে, সাথে নীলের বাবা, মা আর সৌনক। সঙ্গে সঙ্গে আরজিকর হসপিটালে নিয়ে যাওয়া হয় নীলকে। ওখানে নীলের মামা একজন কার্ডিওলজিস্ট, ওনার রেফারেন্সেই ভালো ডক্টর দেখানো হয়। নার্ভ প্রবলেম, বড় নিউরোলজিস্টও আসেন। কিন্তু নীলের জ্ঞান কখনো আসছে আবার চলে যাচ্ছে। পায়ের নার্ভগুলো হঠাৎই সেন্স হারিয়ে ফেলছে।
পায়ের সাথে মস্তিষ্কের স্নায়ুগুলো যোগ থাকায় জ্ঞান হারিয়ে ফেলছে বারবার। প্রায় 1 মাস হসপিটালের বেডে ডাক্তারদের তত্ত্বাবধানে রাখা হয় নীলকে। নীলের মা সারাদিনই হসপিটাল রুমে নীলের দিকে একদৃষ্টে তাকিয়ে বসে থাকেন, কখন মেয়ের সাথে কথা বলতে পারবেন। আর চোখে অবিরাম অশ্রুরাশি। নীলের বাবা বাইরের সমস্ত দায়, হসপিটালের চার্জ থেকে নীলের মাকে সময়ে সময়ে খাওয়াতে নিয়ে যাওয়া, সব সামলেছেন। ইরাবতী দেবী হসপিটালের ফিস দিতে বারণ করায় অভিরূপবাবু একটা কথাই বলেন, নীল আমার মেয়ে, বাবার কর্তব্যটুকু পালন করতে দাও, বাকি তোমার রাগ অভিমানের জন্য সময় পরে পাওয়া যাবে। 1 মাস পর হসপিটালে রিলিজ করার অনুমতি দেন ডাক্তারবাবুরা, কিন্তু নাচের উপর কড়া নিষেধাজ্ঞা জারি হয়। পায়ের নার্ভগুলো এখনও ঠিকমতো কাজ করছে না। সারতে কয়েক মাসও লাগতে পারে, কয়েক বছরও লাগতে পারে, আবার কখনো নাও সারতে পারে, এমনই জানান ডাক্তাররা। হাঁটা চলা করতে পারাটাই বড় ব্যাপার নীলের জন্য। পায়ের উপর বেশি প্রেশার, আবার নাচ তো সম্ভবই নয়। মেয়ে কথা বলছে, খাওয়া দাওয়া করতে পারছে, এতেই খুশি নীলের বাবা মা। না, আর আলাদা নয়, নীলের মা বাবা একসাথে মেয়ের পাশে দাঁড়িয়েছেন। নীল এতদিন যা চেয়ে এসেছে, ওর এই অসহায়তা তা করতে পেরেছে। হসপিটাল থেকে বাড়ি ফেরার পরই নীল মাকে জিজ্ঞেস করে, মা, সৌনকের সাথে তোমার কথা হয়েছে? এতদিন আমার তো ঠিকমতো জ্ঞানই থাকতো না, ও যে কখন এসেছে বা গেছে কিছুই জানি না। ফোনটা দাও না মা, কথা বলি একবার। কোনো ফোন নয় নীল, ডাক্তারবাবু রেস্ট নিতে বলেছেন, ঘুমানোর চেষ্টা করো। ঘুমোবো তো মা, সারাদিন আর কী বা করবো বলো, দাও না মা প্লিজ। না, এখন নয়, চুপটি করে শুয়ে থাকো, আমি স্যুপ বানিয়ে আনি তোমার জন্য, বলে চলে যান নীলের মা। সৌনককে অনেক দিন দেখিনি, খুব দেখতে ইচ্ছে করছে ওকে। আগে রোজ ওর অফিস থেকে ফেরার পথে দেখা করতাম, 1 মাস ওর স্পর্শটাও যেন হারিয়ে গেছে। একটা ফোন যদি পেতাম। আমার ফোনটা কোথায় রেখেছে কে জানে। আরে এই তো, মায়ের ফোনটা এখানেই আছে, ভুলে ফেলে গেছে বোধহয়, বলে তাড়াতাড়ি ফোনটা নিল নীল। বেডের পাশে রাখা টুলটার উপর থেকে তাড়াতাড়ি ডায়ালও করলো নম্বরটা সেভ করাই ছিল ফোনে। মনে একরাশ কথা জমে। মনে মনে ঠিক করলো নীল আজই সৌনককে আসতে বলবে বাড়িতে। অনেক দিন দেখেনি ওকে। ওর গলার স্বরটা শোনার জন্য নীল আকুল হয়ে উঠেছে। আর অপেক্ষা সহ্য হচ্ছে না নীলের। পিক আপ দ্য ফোন ডাফার, রিং তো হচ্ছে, কিন্তু ফোন তুলছে না কেন? ওহ ইস, 1 মাস হসপিটালে থেকে মাথাটাই গেছে আমার। ওর তো অফিস বেরোনোর টাইম, নিশ্চয়ই স্নানে গেছে, এসে কল ব্যাক করবে, থাক। নীল আপন মনে পাশে রাখা বই পড়তে পড়তে হারিয়ে গেল সৌনকের চিন্তায়। হাতে বইয়ের পাতা খোলা, চোখ অন্যত্র কাউকে খুঁজছে। হঠাৎ বেজে উঠল ফোনটা। নীল চোখ সরিয়ে ফোনে দেখল সৌনক কলিং। সেই আগের মতো, যেমন ওর ফোনটা বেজে উঠত এই নামে। কখনো অভিমানে ফোনটা রিসিভ করতো, কখনো বা আদরে। আজ কোন আবেগে ধরবে ফোনটা? না, কোনো অভিমান নয়। ওর গলার আওয়াজটা শুনে নিজেকে শান্ত করব। আজ বাড়ি এলে ওর কাঁধে মাথা রেখে বেশ কিছুক্ষণ জড়িয়ে থাকব। এইসব ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করে নীল। নীলের হ্যালো বলার আগেই সৌনকের গলা। হ্যালো কাকিমা। নীল ভুলেই গেছিল ও মার ফোন থেকে ফোন করছিল। সৌনকের ভুল ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল না নীলের। দীর্ঘ 1 মাস পর সৌনকের গলার স্বরে দুর্বলই হয়ে পড়ে ও। নীলের বলতে নয়, শুধু শুনতে ইচ্ছে করছে। ওপাশ থেকে সৌনক বলে ওঠে, দেখুন কাকিমা, জানি আপনাদের খারাপ লাগছে, কিন্তু এই বিয়েটা করা আর সম্ভব নয়। আমার বাড়িতে কেউ রাজিই হচ্ছে না। নীলের জন্য যদি কোনো হেল্প লাগে বলবেন, সে তো আমি আগেও জানিয়েছি আপনাকে। কিন্তু আমি কি করব বলুন? ডাক্তাররাই ঠিক করে বলতে পারছেন না ও সম্পূর্ণ সুস্থ হবে কি না। বিয়ের পর তো মানুষের একটা স্বপ্ন থাকে, কিন্তু নীলের জন্য সেই স্বপ্নগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এ বাড়িতে ওকে কেয়ার করার জন্য কেই বা আছে? মা তো অসুস্থই থাকেন। আমার অফিসের চাপ। আই অ্যাম সরি টু সে, এটা পসিবল নয়। আর কিছু বলবেন?
আমায় বেরোতে হবে অফিসে। নীলের কান নিজের শোনা কথাগুলো বিশ্বাস করতে পারছে না। মুখ স্তব্ধ, চোখে জল ভরে আসছে। শুধু পা নয়, এই মুহূর্তে ওর গোটা শরীর অসাড় হয়ে গেছে। কিছুক্ষণ চুপ থেকে নীল বলে ওঠে, তোমার স্বপ্ন আজ আলাদা সৌনক। আমাদের স্বপ্ন তবে হারিয়ে গেছে। আচ্ছা সৌনক, বিয়ের পরে এমনটা হলে আমায় ছেড়ে চলে যেতে, তাই না? একদিন তুমি আমার ইচ্ছেগুলোর দাম দিতে, আজ নিজের ইচ্ছেটা এভাবে শোনালে। তবে কি জানো সৌনক, আজ তোমার এই অবস্থা হলে আমি ছেড়ে দিতাম না হয়তো। সম্পর্ক ভাঙার কষ্ট আমি মা বাবার কাছে দেখেছি, তাই সম্পর্ক ভাঙায় আমি বিশ্বাসী ছিলাম না। কিন্তু তুমি যখন চাইছো, ভালো থেকো বলে ফোনটা কেটে দেয় নীল। নীলের মা হাতে স্যুপের বাটি নিয়ে, নীল নীল এই নে, স্যুপটা এনেছি গরম গরম বানিয়ে। দেখ না, গ্যাস শেষ হয়ে গিয়েছিল, চেঞ্জ করে আনতে একটু দেরি হয়ে গেল। নীলের কোনো উত্তর নেই। নীল নীল কি করছিস আমার ফোনটা নিয়ে? মা, তুমি সব জানতে তাই না? কি জানতাম নীল? কাঁদছিস কেন নীল? জিজ্ঞেস করতে করতে নীলের মায়ের চোখেও জল ভরে এসেছে। সৌনক এমন কি করে হলো মা? বলেই মায়ের কোমর জড়িয়ে ধরে কেঁদে ওঠে নীল। কাঁদিস না মা। মেয়ের চোখের জল মুছে দেন ইরাবতী দেবী, কিন্তু নিজের চোখের জল যে বাঁধ মানছে না। পাশের রুম থেকে নীলের বাবা কান্নার আওয়াজ শুনে বুঝেই যান নীল সবটা জেনে গেছে। বুকে একরাশ পাথর নিয়ে হাসি মুখে নীলের রুমে এসে বলেন, উফ ইরা, কি শুরু করলে বলো তো তোমরা মা মেয়ে মিলে? এত কাঁদার কি আছে? মেয়েটাকে একটু শান্তি দিলে না তো? এর চাইতে ভালো হতো আমার কাছে থাকলে। এত নরম মন হলে চলে নীল? বাপি, সৌনক, আমি জানি নীল। নীলের পাশে বসেন। জীবনে ভালোবাসাটাই সব নয়। প্রত্যেকটা মানুষ জন্ম নেয় কিছু উদ্দেশ্যে, তাকে সেটাই পূরণ করতে হবে। আর তোমার জন্ম হয়েছে স্টেজে দাঁড়ানোর জন্য, সেটাই পারতে হবে তোমায়। কিন্তু সেটাও তো সম্ভব নয় বাপি। আমার জীবনে ছন্দপতন ঘটে গেছে, তা তালে মিলবে না। কোনো মেডিসিন আমায় ভালো করতে পারবে না বাপি। মনোবল আর আত্মবিশ্বাসের চেয়ে বড় মেডিসিন আর নেই নীল। তোমার মাও যদি আজ থেকে 18 বছর আগে এটাই ভাবতেন ছন্দপতন ঘটেছে, তাহলে আজ তুমি বড় হতে কি করে নীল? আমি আবার স্টেজে দাঁড়াতে পারবো বাপি? নীল চোখের জল মুছতে মুছতে জিজ্ঞেস করে, নিশ্চয়ই দাঁড়াবি মা। আমার কাছে আয়, তোদের সব দায় এখন আমার। বলে বুকে টেনে নিলেন নীলকে। তুমি আর আমাদের ছেড়ে যাবে না তো বাপি? কোথাও যাব না। বাকি জীবনটা তোর আর তোর মায়ের মুখে হাসি দেখেই মরব। নীল আজ সত্যি মনে মনে বিশ্বাস করে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। ওর এত বড় অসুখটা না হলে না ও সৌনককে চিনতে পারত, না ওর মা বাবা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতেন। ঠিক করে হাঁটা চলা করতে নীলের আরও 5-6 মাস লেগে যায়। ধীরে ধীরে ও পায়ে বল ফিরে পায়, আবার নতুন করে আস্তে আস্তে শুরু করে নাচ। তার এই নবজীবনে নিজেকে সম্পূর্ণ নাচের জন্য উৎসর্গ করে নীল। তাই নিজের নাম পরিবর্তন করে সে হয়ে ওঠে আম্রপালি। নিজের পুরনো অস্তিত্ব মুছে নতুন জন্মের আগমনীকে স্বীকার করে নেয় আম্রপালি ওরফে নীলাক্ষী। মাত্র 6 মাসের মধ্যেই দেশ বিদেশের নাম ডাক হয় আম্রপালির। এখনও এটাই মনে করে, জীবনে সৌনকের মতো কেউ থাকুক বা না থাকুক, ওর জীবনের দায়িত্ব ওর নিজের। সেই জীবনটাই আসল, যেখানে নিজের পরিচয় আছে, নিজের অস্তিত্ব আছে। আর ওর মা বাবার পুনর্মিলনটা যেন ওর জীবনের একটা উদ্দেশ্য ছিল, যা আজ সফলতা পেয়েছে, এতেই খুশি নীল। কলকাতায় আম্রপালের ডান্স একাডেমি তৈরি হয়। একাডেমির ছাত্রছাত্রীরাই এখন ওর জীবনের আশা, ভরসা, ভালোবাসা। সত্যিই কি ওর জীবনের ছন্দপতন ঘটেছে, নাকি এক নতুন তালের ছন্দ? প্রত্যেকের জীবনের হয়তো ছন্দটা সমান নয়। পৃথক জীবন, পৃথক ছন্দ। অন্যের ছন্দে তাল মেলাতে গেলেই ঘটে তাই ছন্দপতন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।